মনপুরাটা দেখার ইচ্ছা ছিল। বাংলাদেশের রানীক্ষেত দ্বীপ জেলা ভোলা বর্মনের আজকের তৃতীয় পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি সবচেয়ে জনপ্রিয় একটি ভ্রমণ গল্প নিয়ে, যেটা বাংলাদেশের ভ্রমণ পাগল মানুষের মুখে মুখে উচ্চারিত হয়, মনপুরা। সৌন্দর্যে ঘেরা এই দ্বীপের মানুষের জীবন যাপন, খাদ্যাভ্যাস আর প্রকৃতি প্রেম সবই আজ তুলে ধরব আপনাদের সামনে। নিজাম হাসিনা ফাউন্ডেশন ও মসজিদের মনোমুগ্ধকর স্থাপত্য দেখার পর আমরা আবার দুপুর 1টায় মোটরসাইকেল নিয়ে রওনা হলাম তজুমুদ্দিন সিটরাক ঘাটের দিকে। ভোলা সদর থেকে কুঞ্জের হাট হয়ে প্রায় 47 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম এই ঘাটে। মেঘনা নদীর তীরে দাঁড়িয়ে ঘাটের মানুষের ব্যস্ততা দেখে সত্যি অবাক হয়ে গেলাম। চরাঞ্চলের মানুষদের নিত্য প্রয়োজনীয় পণ্য ছোট ছোট ট্রলারে বোঝাই করে যেভাবে তারা নিজ নিজ গন্তব্যে রওনা দেয় তা সত্যিই দেখার মতো। কলাতলি চর মোজাম্মেল, জি। আর আমরা যে মনপুরা পাবো সেই সিটরাকটা হলো ওই জায়গা। সিটরাক ছাড়ার সময় হয়ে গেছে, তাই চলছে শেষ প্রস্তুতি। আমরা তজিমুদ্দিনের সেই ঘাটে চলে আসছি। অল্প সময়ের মধ্যে আমাদের সিটরাক ছেড়ে যাবে। ভোলা সদর হয়ে আমরা চলে আসলাম সেই তজিমুদ্দিন সিটরাক ঘাটে। তো এখানে আসার পরে আমরা যেটি দেখলাম, এখনো 3টা 20 মিনিটে এই সিটরাক মনপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা এখানে আসার পরে এক অপরূপ দৃশ্য দেখে আমাদের চোখ আটকে যায়, যেটি হলো এখানে অনেকগুলো ফিশিং বোট। এই ফিশিং বোট গুলো কিন্তু আমরা যেটা দেখেছি যে ফিশিং বোটে মেঘনা নদীতে যারা মাছ ধরতে যাবেন তারা কিন্তু কেউ জাল বুনছেন, আবার কেউ বা রান্না বান্নার কাজ করছেন, আবার কেউ ট্রলারের টুকিটিকি কাজ সেরে নিচ্ছেন। এটা সারার পরে যখন এই মাছ ধরার বোন হবে তখন কিন্তু এই ফিশিং করে তারা চলে যাবে এই মেঘনা নদীতে মাছ ধরার জন্য। আমরা এই তজিমুদ্দিন সিটরাক ঘাটে আমরা এসে পৌঁছেছি। 3টা 20 মিনিটে আমাদের এই যে সিটরাকটি এটি কিন্তু ছেড়ে যাবে। মালামাল উঠিয়ে এবং টোল ভরে নির্ধারিত সময়ে ঘাট ছাড়ল সিটরাক। সময় কম থাকায় দুপুরের খাবার খাওয়া হয়নি, তাই সিটরাকে উঠেই ডিম আর রুটির অমলেটেই সারাদিনের ক্ষুধা মিটিয়ে নিলাম, কারণ সিটরাকে কোনো ভাত খাবার সুব্যবস্থা নাই। ডিমের সাথে রুটি, এক পাশে রুটি এক পাশে ডিম। যখন সিটরাকে উঠলাম, সিটরাকে ওঠার পরে আমরা খাবারের সন্ধান করলাম, কিন্তু কোনো খাবার সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত এই বন রুটি ডিম দিয়ে এক বিশেষ ধরনের খাবার, ডিম রুটি, এটা পেটে ক্ষুধা থাকলে বেশ সুস্বাদু। চারপাশে শুধুই নদীর বিশালতা। সোনালী রোদ ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, আর আমরা মেঘনার বুক চিরে এগিয়ে চলেছি মনপুরার পথে। অবশেষে সূর্যের আলো নিভে আসা গোধূলি লগ্নে সিটরাক নোঙর করল রামনেওয়াজ ঘাটে। একটু বলে রাখি, যারা তজুমুদ্দিন হয়ে মনপুরা আসবেন অবশ্যই রামনেওয়াজ ঘাটে নামবেন, কারণ মনপুরার মেন ঘাট থেকে এটা বেস্ট। আর যারা আমাদের মতো মোটরসাইকেল নিয়ে পাখির মতো উড়ে উড়ে সৌন্দর্য উপভোগ করতে চান তাদেরকে একটু ধারণা দিয়ে রাখি, এখানকার ঘাটগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় মোটরসাইকেল উঠানো এবং নামানো শ্রমিকদের পারিশ্রমিক একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। এক একটা মোটরসাইকেল প্রতি ঘাটেই উঠানো এবং নামানো খরচ 200 টাকা, আর সিটরাকে ভাড়া 150 টাকা নিয়ে থাকে, এবং জন প্রতি ভাড়া হলো 150 টাকা।
আমাদের আতিথেয়তা করার জন্য ওখানকার প্রিয় বিক্রম দাদা রাস্তার ধারে অপেক্ষমান। আমরা কিন্তু পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত মনপুরা। পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত মনপুরা। আমরা যেহেতু নতুন জায়গায়, তাই বিক্রম দাদার পরিচিত হোটেলটি হলো রাত্রি যাপনের আশ্রয়স্থান। কম বাজেটে এত সুন্দর হোটেল পাবো বুঝতেই পারিনি। মাত্র 1000 টাকায় 2টি রুম ঠিক করে দিলেন 4 জনের জন্য। যারা মনপুরা ঘুরতে আসবেন আর বাজেট আমাদের মতো কম, তাদের জন্য এই হোটেলটি হতে পারে সেরা পছন্দের। কারণ মনোরম পরিবেশ আর পিছনের ঘাটলায় বসে রাতের আড্ডাটা বেশ জমে। আড্ডা হবে বাঙালির সেই লুঙ্গি পরে, লুঙ্গি চলবে না। আপনার এই ট্যুরে আইয়া টাকা পাসান লাগবে না। আপনার কইছি একটু স্পিড আনবেন, এই কাকে ডাললে সাইড জন্য খামু ঘুরে ঘুরে। রাতে বিক্রম দাদার পছন্দের হোটেলে আমাদের খাবার পালা। মনপুরা এসে হাঁসের মাংস খাবো না, এটা হয় না। এটা কিন্তু গরু। ভাত খেয়ে আমরা রুমে চলে এলাম। ওদিকে মাইদুল ভাই আর জহির ভাই কোথা থেকে যেন জিলাপি আর মহিষের দধির খবর পেল। তাই তো আবার বেরিয়ে পড়লাম জিলাপি আর দধির খোঁজে। হলুদ গুঁড়ো আর ময়দা দিয়ে আর কোনো হাইড্রোজ ব্যবহার করি না। এই অঞ্চলের মানুষের প্রিয় মুখরোচক খাবার হলো ভিন্ন স্বাদের এক জিলাপির রেসিপি, যা কিনা চালের গুঁড়ি আর খেজুর বা আখের মিঠা দিয়ে তৈরি করে থাকে, যা খেতে আসলেই অতুলনীয় স্বাদ। জিলাপি ভালো চলে এবং ভালো উন্নত মানের জিলাপি। আর এখানকার মহিষের দধির কথা নাই বা জানে কে। খুবই টেস্ট। যাদের আসলে সুগার আছে তারা ওটা মানে খেতে পারবেন। রাতে বিক্রম দাদার সাথে খাওয়া দাওয়ার ফাঁকে বেশ কিছু তথ্য জেনে নিলাম। ভোলার মূল ভূখণ্ড থেকে এই দ্বীপটি বিচ্ছিন্ন হওয়ায় এখানে বিদ্যুৎ পৌঁছায়নি, তাই বিদ্যুতের চাহিদা মেটাতে ব্যবহার করা হয় অত্যাধুনিক জেনারেটর ও সোলার প্যানেল। সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত চলে এই জেনারেটর। বাকিটা সময় সোলার প্যানেল দিয়েই চলে ওখানকার মানুষের নিত্যকার কাজ। তাই যারা ঘুরতে আসবেন অবশ্যই পাওয়ার ব্যাংক সাথে নিয়ে আসবেন। 373 বর্গ কিলোমিটারের এই দ্বীপে জনসংখ্যা নাকি ৭৬,০০০-এর একটু বেশি। আর 1970 সালের 25শে ডিসেম্বর এখানে থানা এবং 1983 সালে 7ই নভেম্বর এই দ্বীপটিকে মনপুরা উপজেলা হিসেবে স্বীকৃতি দেয়। কিনেছেন ভাই? আর এটা এটা খাবার দিচ্ছি, আর মুড়ি মুড়ি, মুড়ি কেক জি। আর হলো ফল। তা কত বছর পর্যন্ত মাছ ধরেন? অনেক বছর পর্যন্ত। অনেক বছর। জি। এই যখন এই নদীতে যান তখন কোনো বৈরী আবহাওয়ার মধ্যে কখনো কি পড়েছেন? করছি স্যার, হুম, করছি। ভয় লাগছে? ভয় লাগে সাথে রেডিও থাকে না? না স্যার। সকাল 6:30টায় আমরা কিন্তু হোটেল ত্যাগ করে চলে এসেছি, কারণ আমরা এই মনপুরার সমস্ত সৌন্দর্যটা উপভোগ করতে চাই। সেই পারে নদীতে ফিরে গেছিলাম বরগুনা, সেখানে যে ফিল পেয়েছি তার থেকেও মনে হয় বেটার ফিল এখানে আসলে অনুভব করছি। রাজ্জাক স্যার, বাসের স্যার আর ইমরান ভাই, নাইম ভাই, যারা আপনারা আন না এরা কিন্তু ভাই বলবেন না। আমরা কিন্তু মেঘনার পারে এই যে জিও ব্যাগ গুলো দিয়ে যে নদী ভাঙন
ঠেকিয়েছে সেই জিও ব্যাগের উপরে কিন্তু দাঁড়িয়ে আছি এবং এই যে পানির গর্জন আমাদের পিছনে দেখতে পাচ্ছেন, মেঘনার যে পানির যে ঢেউ, আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে ঢেউ কিন্তু আছড়ে এসে আমাদের কোলে পড়ছে। ভোলাদ্বীপ জেলার মনপুরা উপজেলায় আমরা এই জিও ব্যাগের উপরে মেঘনা নদীর পাড়ে, এখন সকাল 7টা বাজে। পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়েছে। মেঘনা নদীর পাড়ে এসে এই যে ঢেউ আছড়ে পড়ার দৃশ্য, এই ঢেউয়ের শব্দ যদি আপনি একবার কানে না নিতে পারেন তাহলে আপনার জীবন পুরাই বৃথা। মনপুরা, আমরা এখন সেই জিও ব্যাগের উপরে, যে পানির শব্দ, এখন আমরা সাগরের মধ্যে ভেসে আছি। পালঙ্কের ঘরে রেখেছিলাম যতন করে, যাও পাখি বলো তারে, এ যেন বলে না। কাঞ্চন মেম্বার নামে আমি পরিচিত। আমি মনপুরা 2 নং হাজারিহাট ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড দক্ষিণ বাসিন্দা। আমরা তো মনপুরা তো জন্মসূত্রে মনপুরা, তবে মনপুরার উত্তর দক্ষিণে প্রায় এখন বর্তমানে 23 মাইল হবে, আর পূর্ব পশ্চিমে 2 থেকে 2.5 মাইল বা কোনোখান দিয়ে 3 মাইল। মনপুরা উপজেলা প্রায় 1 থেকে 1.5 লক্ষ লোক বর্তমানে বসবাস করে। এখানকার বেশি মানুষ অসহায় হতদরিদ্র। মেঘনার পাড়ের দ্বীপ উপজেলা মনপুরার মানুষ জ্বর জঞ্জার, ভয় ভীতি এবং নানা প্রতিকূলতা কাটিয়ে তারা এখানেই কিন্তু জন্ম থেকেই জীবন যুদ্ধ করে বেঁচে আছে। তাদের এই অঞ্চলের মানুষের অর্থ উপার্জনের একমাত্র অবলম্বন হচ্ছে কৃষি এবং মাছ। এই নদীতে যদি মাছ ধরতে পারে তাহলেই চলে তাদের জীবন। আর যদি বিশেষ করে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে তাদের অত্যন্ত কষ্ট এবং দুঃখের সাথে দিনাতিপাত করতে হয়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দেশি গরুর গোশতের স্বাদ নিতে হলে অবশ্যই এই দক্ষিণ বাংলায় ভ্রমণ করতে হবে আপনাকে, কারণ এখানকার বেশিরভাগ গরুই কাঁচা ঘাস খেয়ে বেড়ে ওঠে। এখানে ফার্মের কোনো গরু নেই, সব গরুই এই দেশীয় গরু। গরুর গোশতের কেজি কত? 800 টাকা। 800 টাকা। জি, এটা একদম আপনাদের এই যে চর অঞ্চলের যে দেশি গরু। বেলা 10টা, আবার মনপুরা বাজারে এসে নাস্তার কাজ সেরে ব্যাগ গুছিয়ে সবচেয়ে মনোমুগ্ধকর নজর করা জায়গা দক্ষিণা হাওয়া বিচে যাবার পালা। রাস্তার 2 পারের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম দক্ষিণা হাওয়া বিচে। পূর্ব, পশ্চিম আর উত্তরে মেঘনার জলরাশি, আর দক্ষিণ দিকে বঙ্গোপসাগর। 4 দিকের জলরাশির মাঝখানে এই দ্বীপটি হচ্ছে মনপুরা। ইট, পাথর আর কোলাহল থেকে মুক্তি পেতে মন চাইলে এমন জায়গায় ছুটে না আসলে আপনি স্বস্তি ফিরে পাবেন না। চঞ্চল চৌধুরীর যে মনপুরা ছবি, সেই মনপুরা ছবি দেখে কিন্তু তারা আসলে দীর্ঘদিন এই মনের বাসনা পূরণ করে রেখেছিল যে তারা এই মনপুরা ভ্রমণ করতে আসবে। আজকে তারাও আমাদের সাথে সামিল হয়েছে। এই ভ্রমণ পাগল মানুষরা আবার ছুটে আসুক এই সাগর পারে, এই মনপুরার শেষ সীমানায়। আপনাদের সাথে দেখা হয়ে আমাদের ভালো লাগলো, শুভকামনা রইল। আমাদের খুবই ভালো লেগেছে, মনপুরাটা দেখার ইচ্ছা ছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। সমুদ্রের পাড়ে মনপুরা জায়গাটা মনে গেঁথে থাকলো। মনপুরা ছবি দেখে খুব আফসোস ছিল, কিন্তু এখন এসে আমাদের সেই আফসোসটা দূর হয়ে গেল। আমাদের মনে মানে মন ভরে আমরা ঢাকায় নিয়ে যাচ্ছি। মনপুরা হচ্ছে একটি দ্বীপ উপজেলা। এই দ্বীপ উপজেলার সর্বশেষ সীমানা, যেটা হচ্ছে আপনার দক্ষিণা হাওয়া সি বিচ নামে পরিচিত। আমরা আজকে এই দক্ষিণা সি বিচ হাওয়ায় এসে যেটা দেখতে পেলাম, স্থলভাগের একদম শেষ প্রান্ত এবং জলসীমান্ত শুরু দক্ষিণ বঙ্গোপসাগরের যে শুরুটা। এখানে শত শত যে ফিশিং বোটগুলো রয়েছে, এগুলো এখান থেকে কিন্তু তাদের জীবিকা নির্বাহের জন্য ছুটে চলে। ঝড়, ঝাপটা, বন্যা এবং
নানা প্রতিকূলতা পেরিয়ে তারা কিন্তু এই সাগরে মাছ ধরার জন্য প্রতিনিয়ত ছুটে চলেছে। আমরা পরবর্তী পর্বে দেখাবো এখানকার জনতা ফিশারি ঘাট ও জেলেদের মাছ ধরার গল্প, যা দেখলে বা শুনলে আপনার মনও অজান্তেই কেঁদে উঠবে। চোখ রাখুন ইজি ট্রাভেলস বাই রফিক চ্যানেলটিতে আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।